লেখিকা মধুমিতা বাউড়ের বেলা শেষে। সূর্য তখন মধ্য গগনে। কয়েকদিন যাবৎ গুমোট মেঘলা আকাশ ও সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডার পর রান্নাঘরের জানলার ফাঁক ডিঙিয়ে আসা ফুটফুটে রোদটা বেশ আরামদায়ক মনে হচ্ছিল। বাড়ির নিত্য কাজ করে সুরবালা। আজ সে অসুস্থ, তাই বিশ্রাম নিতে বলে নিত্য লেখালেখি ছেড়ে রান্নাঘরে মণিমালা। একটা চটজলদি তরকারি বানিয়ে হাঁড়িতে চাল তুলেছে সবে। চাল টকবক করে ফুটছে, সদ্য জালে পড়া চুনোপুটি মাছের মতো যেন লাফিয়ে লাফিয়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা। সেই দিকেই একদৃষ্টে তাকিয়ে মণিমালা ভাবনার অতলে হারিয়ে যাচ্ছিল একটু একটু করে। হঠাৎ পেছন থেকে দুটি কোমল হাত বাঁধল মণিমালার চোখ দুটিকে। প্রথমত হকচকিয়ে উঠলেও আয়ত্ত করল। মুচকি হেসে বলল, এটা কার হাত? কই চিনতে পারলাম না তো। চিনেও না চেনার ভান যে অভিপ্রায়ে তা বোধহয় বাকি দিনগুলির মতো এইবার খাটল না। পেছনের জন হাত আলগা করে সামনে এসে দাঁড়ালো। তারপর অভিমানী ভঙ্গিতে বলল, এই তুমি আমাকে ভালোবাসো মণিমা? এতদিনেও আমার স্পর্শ চিনলে না? এবার মণিমালা না হেসে পারল না। তিন্নির গাল টিপে বুকে জড়িয়ে ধরল। পাগলি মেয়ে আমার, আমি তোর স্পর্শ চিনব না এটা কি করে হয়? নিজে হেরে তোর মুখের হাসি কিনতে চেয়েছিলাম তিন্নি। তিন্নি মুচকি হেসে কাঁধের ব্যাগটাকে টেবিলে রেখেই দড়াম করে সোফায় গড়িয়ে পড়ল। তিন্নির এই কারণ ছাড়াই হুটহাট আগমনে অভ্যস্ত মণিমালা, তাই প্রশ্ন না করেই রান্নাঘরের অভিমুখে পা বাড়ালো। সুরবালাকে রান্নাঘরে দেখে তো রেগেই আগুন। আমি ঠিক আছি দিদি, দেখো একদম ফিট। সুরবালা হাঁড়িতে খুন্তি নাড়তে নাড়তে বলল। মণিমালা আর কিছু না বলে জলের গ্লাস নিয়ে এসে যথাস্থানে তিন্নিকে না পেয়ে এক বিন্দু বিচলিত হলো না। বুঝল মেয়ে অভ্যেসবশত নিশ্চয়ই লাইব্রেরিতে হামলা করেছে নতুন কোনো বইয়ের খোঁজে। তিন্নির এই একটা গুণ না বদ অভ্যেস জানা নেই। কলেজের বই ছাড়া অন্য সব বই পড়তে ভালো লাগে। সিলেবাসের বই কেমন যেন একঘেয়েমি লাগে ওর। তিন্নি মণিমার আলমারিতে তন্ন তন্ন করে কি একটা খুঁজেই চলেছে। একের পর এক বই উল্টে পাল্টে রেখে অন্য বইয়ের তাকে হাত বাড়াচ্ছে। মণিমালার গলার আওয়াজ পেয়েই হকচকিয়ে উঠল তিন্নি। ধাতস্থ হয়ে দন্ত বিকশিত করে হাসতে লাগলো। তো মহারানীর কি বই খোঁজা হচ্ছে শুনি? নতুন কিছু, সবই তো প্রায় পড়ে ফেলেছি। তিন্নি নিরাশার ভঙ্গিতে জবাব দিল। ক্ষণিক নীরব থেকে বলল, মণিমা তুমি মোট ৩৯টা বই লিখেছ তাই না? মণিমালা হ্যাঁ সূচক ভঙ্গিতে ঘাড় নাড়লেই মণিমার গলা জড়িয়ে ধরে আবদারের স্বরে বলল, অনেক হয়েছে এদিক ওদিকে লেখা, এবার নিজের জীবনে লেখো তো। মণিমালার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিজেকে সামলে আলমারির বইগুলো সযত্নে সারিবদ্ধ করতে করতে বলল, আত্মজীবনী? পাগল হয়েছিস? আমি কত বড় এমন সেলিব্রিটি যে আমার জীবনী পড়ার আগ্রহ পাঠকের থাকবে? কি আছে আমার জীবনে? আহামরি কিছু তো নেই। সেটাই তো জানার ইচ্ছে। কি ছিল না? কিসের অভাব তোমার জীবনে আমারও তো জানতে ইচ্ছে করে। তোমার মজার মজার হাস্যরসে ভরা লেখনির মাঝে লুকিয়ে আছে অনেক বেদনা রস, তা কিন্তু আমি টের পাই। তাই নাকি? কিভাবে টের পাও তুমি? লঘুভাবে নেওয়ার চেষ্টা করে মণিমালা। তুমি আমাকেও বলতে চাও না মণিমা, তোমার জীবনের সুখ দুঃখ প্রেম ভালোবাসায় বুঝি আমার অধিকার নেই? তাই আমি নাকি তোমার প্রিয় পাঠিকা? অভিমান মাখা দৃষ্টি নিয়ে মণিমার পানে তাকিয়ে তিন্নি ইতস্তত হয়ে দৃষ্টি ফিরিয়ে নিয়ে প্রসঙ্গ বদলালো মণিমালা। আহ থাক না এসব এখন। দেখেছো কটা বাজে? খাবার খেতে হবে তো। দেখো আমি কিন্তু একটা ঝোল ভাত রেঁধেছি, তোমার জন্য ডিম ভাজি তাহলে। তিন্নি চুপ রইল। তারপর হঠাৎ হাতের বইটা মণিমার হাতে ধরিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল। মণিমালা না হেসে পারল না। মেয়ের রাগ যেন নাকের ডগায় টলমল করছে। মনের খুব কাছের তিন্নিরা। তিন্নি বন্ধু প্রতাপের মেয়ে। প্রথম থেকে একাকী মণিমালার কাছে বড় আদরের। তিন্নির যত আবদার রাগ অভিমান ওর মণিমার কাছেই।
মণিমালা তো অবলীলায় ভরিয়ে দেয় অফুরন্ত ভালোবাসা দিয়ে। কিছুক্ষণ নিশ্চুপ থেকে কি ভাবল, হঠাৎই উচ্চস্বরে হাঁক দিল সুরবালাকে, গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখো তো, বিকেলে নলেন গুড়ের পায়েস বানাবো। মণিমাকে মুচকি মুচকি হাসতে দেখে তিন্নি বোধ হয় হাসি চাপতে পারল না, তবুও মনে রাগ পুষে রেখে যেন হাওয়ার উদ্দেশ্যেই বলল, হাসছি বলে কেউ যেন এটা না ভাবে যে রাগ গলে জল হয়ে গেছে। না, প্রিয় পায়েস চেটেপুটে খেয়েও তিন্নির রাগ অভিমানের বরফ গলল না। আসলে ইচ্ছাকৃতই মুখ ভার করে বসে রয়েছে জানলার ধারে। বড্ড জেদি মেয়ে তো। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে স্বরে মণিমালা বলল, এত অভিমান কেউ করে পাগলি? সেটাই, অভিমান তাদের উপরেই করা উচিত যারা ভালোবেসে অভিমান ভুলিয়ে দেবে, আবদার মেনে নেবে। কিন্তু আমি ভুল ছিলাম, চলো আসছি বলে তিন্নি টেবিল থেকে ব্যাগ নিয়ে কাঁধে ঝুলিয়ে দরজার দিকে অগ্রসর হয়। মণিমালা বোঝে এসবই তিন্নির পাতা আবেগের ফাঁদ। এতে একবার পিছলে পড়লে সযত্নে লালিত অনুভূতির বরফ তীর তীর করে গলতে শুরু করবে, যাকে আটকানো বড্ড কঠিন। তবুও আজ নিজেকে দমিয়ে রাখতে পারল না, হেরে গেল। মণিমালার ইশারায় তিন্নিকে টেনে ধরে নিয়ে এলো সুরবালা। মণি তিন্নির হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ছাদের দিকে। ছাদের সাজানো বাগানে দুটি বেতের চেয়ারে বসল দুজনে। সূর্য পাটে গিয়েছে একটু আগেই, চারিদিকে শঙ্খধ্বনি ধ্বনিত হচ্ছে, আলো আধারিতে সবকিছুই অস্পষ্ট। মণিমালার নির্দেশে এই অন্ধকার ভেদ করে হঠাৎ ইলেকট্রিক লণ্ঠন দুটি জ্বলে উঠল। এবার তিন্নির হাত নিজের হাতে তুলে নিয়ে গলাটা ঝাঁকিয়ে নিয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে প্রশ্ন করল, কি জানতে চাও? মণিমা, বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিয়ে আমি কিছু জানতে চাই না। ধুর পাগলি, কষ্ট কেন পাবো? সত্যিই তো তুমি আমার গল্পের সেরা পাঠিকা। আমার জীবনে তোমার গুরুত্ব আমি অস্বীকার করি কি করে বলো তো? আমি শোনাবো তোমায় আমার জীবনের প্রাতকাল থেকে এই পরন্ত বিকেল। গভীর শ্বাস ফেলে কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে পড়ল। তিন্নির হাতের স্পর্শে ফিরে এলো বর্তমানে। পুনরায় স্মৃতির সাগরে ডুব দিল। একটু একটু করে তলিয়ে গেল সেই অতীতের আবডালে। শুরু হলো এক ফেলে আসা অধ্যায়। অধ্যায়খানি এই সেকালের বিখ্যাত ব্যারিস্টার মনোরঞ্জন বড়ুয়ার একমাত্র কন্যা মণিমালা বড়ুয়া। ছোট থেকেই প্রয়োজনের তুলনায় অধিক চঞ্চল, এক কথায় ডানপিটে স্বভাবের। ছেলে ছেলে ভাব নিয়ে পুরো বাড়িময় ঘুরে বেড়াতো ঠাকুরদার নয়নের মণি। মায়ের মুখ থেকে শুনেছে ঠাকুরদা নাকি একটু বড় হওয়ার পর হাতে পুতুলের সঙ্গে খেলনা পিস্তল, গাড়িসহ অসংখ্য ছেলেদের খেলনা ধরিয়ে দিয়েছিলেন। প্রথমে ছোট মনির পুতুলের পরিবর্তে গাড়ির প্রতি কৌতূহল দেখে হাঁপ ছাড়েন উনি। এতে মায়ের সায় থাকলেও বাবার আপত্তি তুঙ্গে, কিন্তু নিরুপায়। ঠাকুরদার মুখের ওপর কথা বলার সাহস থাকলে তো। তিনি একসময় সেনা প্রধান ছিলেন, সঙ্গে প্রচণ্ড নারীবাদী। অবসর নেওয়ার পর মেয়েদের অধিকার নিয়ে কাজ শুরু করলেন। তিনি বলতেন, ওদের হাতে সেটাই দাও যেটা কাঙ্ক্ষিত। পুতুল হাতে ধরিয়ে মেয়েদের মনোবল নরম ও দুর্বল করে দেয় এ পুরুষ শাসিত সমাজ। মেয়েদের জন্ম শুধু রান্না বান্না, সন্তান ধারণ পালনের জন্য নয়। মেয়েরা হাতে রান্নাস্ত্র ধরবে কি অন্য কোনো পছন্দসই অস্ত্র, সেটা ওদেরকে নির্ণয় করতে দিন। না, ঠাকুরদা কয়েক বছরের মধ্যেই গত হলেন। সমাজ যথা নিয়মেই এগিয়ে চলল। ততদিনে যা হওয়ার হয়ে গেছে। মনির রন্ধ্রে বয়ে চলল ছেলের সাদৃশ্য ভাব। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে ভাব আরও প্রকট হলো। এখনের ভাষায় যাদের বলে টমবয়, সেই ছিল মণি। স্কুলেও মাতব্বরি করে বেড়ানো থেকে ওকে কেউ বিরত রাখতে পারত না। পরনে চুড়িদার থাকলেও ছেলেদের মতো লাগামহীন বুক ফুলিয়ে হাঁটা দেখে আত্মীয় স্বজনদের কাছে সমালোচিত বাবা একরাশ বিরক্তি নিয়ে মাকে সাবধান করতেন। এই নিয়ে বাড়িতে অশান্তি কম হয়নি। দুষ্টুমিতে সেরা হলেও মা এক সুন্দর গুণ ঢেলে দিয়েছিলেন ওর মধ্যে, সঙ্গীত। হ্যাঁ, সঙ্গীত প্রেমী ছিল ওর জীবনের পরম প্রেম, ধ্যান, জ্ঞান সব কিছু। নিত্য ভোরে উঠে মায়ের সাথে গলা সাধ্যে বসা ছোটবেলার অভ্যেস, যার অন্যথা কোনো দিন হয়নি।
এই সঙ্গীত প্রেমী তো মনির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, বদলে দিয়েছিল জীবন প্রবাহের গতিমুখ। থাক এখন, সে কথা পরে হবে। তখন সপ্তম শ্রেণী, দিদিগিরি বা দাদাগিরি যাই বলো না কেন, কোনো অংশে কমেনি। অবশেষে ভুক্তভোগী হলো একই শ্রেণীতে সদ্য ভর্তি হওয়া এক গ্রাম্য ছেলে সৌম্য। তার টিফিন চুরি করে খেয়ে নেওয়া থেকে শুরু করে খাতায় হাবিজাবি ছবি এঁকে ভরিয়ে দেওয়া কি করেনিও। সে বেচারার তখনও গ্রাম্য ভাষার দাঁত ভাঙেনি। শহুরে ভাষা আয়ত্ত করতে না পারা ভয়ভীত সৌম্য শিক্ষকের কাছে নালিশ করার কথা ভাবতেই পারত না। আর সেই সুযোগই তো নিত ওরা, মানে মণিমালা গ্রুপস। বলতে বলতে উচ্চস্বরে হাসতে লাগলো মণিমালা। হাসির রেশ ক্ষীণ হয়ে এলে কাশতে কাশতে বলল, সত্যি বড্ড শয়তান ছিলাম আমি। তিন্নি এক দৃষ্টিতে মণিমার পানে তাকিয়ে মনোযোগ দিয়ে শুনছিল। মণিমার মুখের হাসির রেশটুকু তিন্নির হৃদয় স্পর্শ করছিল, যার ঝলক ছলকে উঠছিল তিন্নির কোমল ঠোঁটে। সেদিন পেটে অসহ্য ব্যথা। আগেও তো হাবিজাবি খেয়ে পেটের যন্ত্রণা বাঁধিয়েছে অনেক, কিন্তু এ এক অন্য অদ্ভুত অনুভূতি। বাড়ি ফেরার পথে রাস্তার ধারে কারোর বাড়ির উঠোনেই বসেছিল অনেকক্ষণ। সৌম্যকে দেখে হুকুম দিয়ে ডাকলো, কাঁধে বইয়ের ঝোলা চাপিয়ে দেওয়ার ফন্দি আর কি। পাশাপাশি হাঁটছিল দুজন, টুকটাক স্বাভাবিকভাবে কথা বলছিল প্রথমবার। সৌম্য বিধবা মায়ের ছেলে, অভাবের সংসার, তাই কলকাতায় মামার বাড়িতে থেকে পড়তে এসেছে শুনে বুকটা কষ্টে চোচো করছিল ওর। পিতৃহীনা জীবন তখন মনির কল্পনার থেকে সহস্র মাইল দূরে, আর মাকে ছাড়া এত দূরে দিন গুজরান তখন স্বপ্নাতীত। জীবনে প্রথমবার সৌম্যর প্রতি দুর্ব্যবহার করার জন্য অনুশোচনা হচ্ছিল। আর চোখে সৌম্যর দারিদ্র মাখা অসহায় চেহারাটা দেখে দৃষ্টি স্থির থাকতে পারল না। মনির অনুতপ্ত হৃদয়ে সৌম্যর কাছ থেকে ক্ষমা লাভের জন্য কাতর হয়ে উঠল। চলার পথে আশেপাশের ছেলে ছোকরাদের ওকে দেখে ঘুরে তাকানো, একে অপরের প্রতি চোখের ইশারায় হাসাহাসি নজর এড়িয়ে যায়নি ওদের। কারণটা দুজনেরই অজানা যদিও। তখন মনির শরীর দুর্বল অনেক, মনটাও অনেকটা নরম, তাই রক্ষে তাদের। তবুও হাসির কারণ অনুসন্ধানের ভার পড়ল সৌম্যর ঘাড়েই আর কি। সৌম্যই আবিষ্কার করে সাদা চুড়িদারের সেই আতঙ্কিত চিহ্নটি। হয়তো জীবনে প্রথমবার মনি আটকে উঠেছিল এতটা। ভয় ও আতঙ্ক একাকার করে দিয়েছিল যে। ওকে হাউমাউ করে কাঁদতে দেখে অবাক চোখে ভ্যাবলার মতো দাঁড়িয়ে সৌম্য। কি বুঝলো কে জানে। আরে কাঁদছো কেন? জামায় মোরামের দাগ লাগাতেই এত কান্না? ধরো এটা কোমরে বাঁধো, কেউ দেখতে পাবেনি, কেউ হাসবেনি তোর উপর। বলতে বলতে নিজের জামাটা খুলে যখন মনির হাতে ধরিয়ে দিল, বিস্মিত ও নীরব মনি ভেজা চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল অনেকক্ষণ। মাঝে অনেকগুলো বছর অতিক্রান্ত। বাবার অবাধ্য মেয়ে মনি অবাধ্যই রইল। আইন বিষয়ে পড়তে গিয়ে ফিরে এসে আবার সাহিত্যে মুখ ঢাকলে বাবার রাগ বাড়ল বই কি কমল না। কলেজের নামে বেরিয়ে বই পাড়াতে সারাদিন ঠাকুরদার বন্ধুর বই পাবলিকেশন কোম্পানিতে হত্যে দিয়ে পড়ে থাকাই ছিল ওর প্রধানতম কাজ। থকে থকে সাজানো নতুন পুরনো বইয়ের পৃষ্ঠা চোখের নিমেষে পড়ে শেষ হয়ে যায়। পরিবর্তে কখনো কখনো অপ্রকাশিত বইয়ের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার কাজ করায় সুনির্মল দাদুর উপকারও হয়। কখনো বা সময়ের ফাঁক ফোকরে সৌম্যর বারণ অমান্য করে তার কলেজে হানা দেয়। যতই হোক সৌম্যই তো ওর একমাত্র প্রিয় বন্ধু। সৌম্যর হাজারো আপত্তি সত্ত্বেও ওর কৌতুক বন্ধুদের সন্দেহের পাল্লা ভারী করে হাতে হাত রেখে ঘুরে বেড়াতো। এই সকল কিছুই খুবই সাধারণ ছিল মনির কাছে। অবাক হতো যখন সৌম্য লজ্জিত মুখে অত্যন্ত নিম্ন স্বরে বলতো, ওরা কিন্তু অন্য কিছু ভাবছে। কি ভাবছে রে? মনির কৌতূহল মাখানো প্রশ্নের উত্তরে সৌম্য নিরুত্তর থেকে যেত। বাবার স্কুটারটা ছিল মনির প্রিয় বাহন। স্কুটারে চড়ে পাড়ি দিত কখনো থিয়েটার পাড়াতে, কখনো গঙ্গার তীরে, কখনো কোনো গানের অনুষ্ঠানে। অবশ্যই সৌম্য ছিল একমাত্র সঙ্গী। সৌম্য নিজ পছন্দের খেলা ফুটবল উপেক্ষা করে মণিমালার সঙ্গ দিত। কখনো হুমকির ফলে, কখনো বা মনের টানে। ওরও যে বড্ড আপন ছিল মনি। এইরকমই একদিন গানের অনুষ্ঠানে এক প্রকার বগল দাবা করে সৌম্যকে নিয়ে গিয়েছে মনি।
স্টেজে তখন এক তরুণ গায়ক, আকাশের গানের স্বর ধ্বনিত হচ্ছে। মুগ্ধ সবাই, যেমন গলার স্বর তেমনি সুঠাম ও বলিষ্ঠ চেহারা। মণিও মোহিত হয়ে কতক্ষণ যে অন্যমনস্ক ছিল মনে নেই। সৌম্যর হাতের ঠেলাকে হকচকিয়ে উঠল। সৌম্যর কৌতূহল দৃষ্টি দেখে লজ্জায় রাঙা হয়ে গেছিল মণি। মণির নবমূর্তি দেখে সৌম্য যে অনেকটা বিস্মিত তা বলার অপেক্ষা রাখে না। সিনেমার প্রতি প্রেম কোনো কালই ছিল না ওর কাছে। প্রেম মানে রবীন্দ্রনাথ, রবীন্দ্র সাহিত্য রস, প্রেমের রস। তবু সেই ঐশ্বরিক প্রেমের রথ বাস্তবের মাটি স্পর্শ করতে পারেনি এতদিনে। কিন্তু হঠাৎই কি হলো জানা নেই, সেই অনুভূতির দেওয়ালে সত্যি কি কেউ স্পর্শ করতে পারল? উত্তর ক্রমশ প্রকাশ্য। তবে নতুনের প্রতি দুর্বলতা যে কিছুটা হলেও মনির মণিকোঠায় জাঁকিয়ে বসেছে, তা মনির হঠাৎ সিনেমা প্রীতির মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছিল। তবে সে প্রীতি সিনেমায় গাওয়া আকাশের গানের প্রতি, না স্বয়ং মানুষটির প্রতি সন্দেহ ঠেকছিল সৌম্যর মনে। আকাশের বিশালাকার বাড়িটার সামনে অটোগ্রাফের জন্য অপেক্ষারত মণিকে সৌম্য বোধহয় মেনে নিতে পারল না। ভনিতা না করে স্পষ্টই বলে ফেলল, তুই কি আকাশের প্রেমে পড়েছিস মণি? কথাটা শুনে হাসি চেপে রাখতে পারল না মণিমালা। উচ্চস্বরে হাসি হেসে একাকার হয়ে গেল। হাঁপাতে হাঁপাতে বলছিল, সত্যি তুই পাগল হলি? আমি আর প্রেম? মায়ের শরীর খারাপের কারণে সৌম্য তখন গ্রামে। এদিকে মণিমালার জীবনের গতিরোধ করে দাঁড়ালো আকাশ। একদিন ঘরোয়া অনুষ্ঠানে মণি আবিষ্কার করলো আকাশের বাবা বিভাস কাকুকে, যিনি বাবার সহকর্মী। আকাশের প্রতি মনির উৎসাহ দেখে বাবা মনোরঞ্জন বাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। সময় অপচয় না করে বিয়ের কথাবার্তা শুরু করে দিলেন। মণিমালা এগুলোতে অবগত ছিল না, যদিও আকাশ ও মনির বন্ধুত্বটা বেশ জমে উঠেছিল কিছুদিনেই। আকাশ গান শোনাতো, মুগ্ধতায় ভেসে গিয়ে মণিও কখনো গলা মেলাতো। আকাশ বলতো, গানের স্বর শুনলে কেউ ভাবতেই পারবে না তোমার বাইরের আবরণ। ইচ্ছে করে না নিজেকে সাজাতে, সবাইকে অবাক করে দিতে? মণি স্মিত হেসে বলল, বাইরের আবরণে কি এসে যায়? অবাক যদি করতে হয় ভালো কাজ করে অবাক করব মহাশয়। তা ঠিক কথা। আকাশ হেসে ঘাড় নাড়ত। একদিন মনির কানে বিয়ের আভাস এলো। প্রাথমিকভাবে মণিমালা রেগে গেলেও মায়ের কথা মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করে। একটা সময়ের পর মেয়েদের পরিবর্তন দরকার মণি। নিজের অসম্পূর্ণ স্বপ্ন বিসর্জন দিয়ে লেখিকা হওয়ার স্বপ্ন, গানের স্কুল আর অজানাকে জানা চেনার স্বপ্ন, আমার ভ্রমণ তৃষ্ণা। হবে রে হবে, সব হবে। আকাশকে যখন পাশে পাবি সবকিছু অনেক সহজ হয়ে যাবে, দেখিস তুই। মায়ের বলা কথাগুলোর সঙ্গে আকাশকে মেলানোর চেষ্টা করে মণিমালা। কোথাও যেন অসামঞ্জস্য ধরা পড়ে। চিন্তায় পাগল প্রায় অবস্থা। এমন অবস্থায় সৌম্যকে বড্ড মনে পড়ছিল ওর। গ্রামে তখনও টেলিফোন পৌঁছায়নি, ঠিকানাটা জানা ছিল না। নিরুপায় হয়েই একদিন ভোর রাতে বেরিয়ে পড়ল সৌম্যর বাড়ির উদ্দেশ্যে। যখন পৌঁছালো তখন দুপুর ছুঁই ছুঁই। বাঁশের বেড়া দেওয়া দুয়ারে উকি মারতেই দেখল এক কোণে এক কঙ্কালসার মধ্যবয়সী মহিলা উনুনে ফু দিয়ে আগুন ধরাচ্ছেন। ধোয়ার কুণ্ডলি দাপিয়ে বেড়াচ্ছে পুরো বাড়িময়। মনির পরিচয় পেয়ে আদর করে মাদুর পেতে বসতে দিলেন। জল, লেবুর শরবত বানিয়ে নিয়ে এসে নিজেও বসলেন। মণি জানালা দিয়ে উকি মেরে দেখল দুফালি মাটির অন্ধকার ঘরের একটাতে ছড়িয়ে ছিটিয়ে রাখা খাতা, বই ও দেওয়ালের দড়িতে এলোমেলোভাবে ঝোলানো সৌম্যর জামা। তা চিনতে অসুবিধা হয় না মনির। অন্যটাতে তক্তাপোষ ও মাটির কোলন গায়ে রাখা ঠাকুরের কিছু মূর্তি। সৌম্যর কথা জিজ্ঞেস করতে মায়ের মুখে আধার নেমে এলো। চোখের জল মুছে বললেন, ঘন্টা 2 দূরে কোর্টে গেছে, শেষ সম্বল চাষের জমিটা বেচল কি না। আমার অপারেশন আছে যে। কিসের অপারেশন বলে না বাছা। জমি বেচতে কত মানা করলুম, শুনল না। বলে কিনা চাকরি পেলে জমি আবার হবে, তুমি চলে গেলে আর ফিরে পাবো না। বলতে বলতে গুমড়ে উঠলেন তিনি। শুনে কষ্টে বুক ফেটে যাচ্ছিল মনির। এই দুরূহ মুহূর্তে একাকী যাত্রায় সৌম্য মনির সাহায্য কামনা করল না একবারও। একরাশ অভিমান ঘিরে ধরল মনিকে। দুপুর অতিক্রান্ত হয়ে বিকেল হলো, সৌম্যর দেখা পেল না। মায়ের কথা মতো আসার সময় কিছু ফল কিনে এনেছিল, সেগুলোই কেটে দিল কাকিমাকে, সৌম্যর মাকে।
অপেক্ষা শেষে সন্ধে হওয়ার আগেই মনি রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আর ইচ্ছে করল না এত চিন্তার মাঝেই কঠিন সময় সৌম্যকে এই বিষয় নিয়ে বিরক্ত করতে। পেরিয়ে গেল আরও কয়েকটা দিন। মনির বিয়েতে অসম্মতি বাবা বোধ হয় মেনে নিতে পারলেন না। বুকের যন্ত্রণা নিয়ে যখন হাসপাতালে ভর্তি হলেন, মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না মণিমালা। তোর বাবা যদি চলে যায় মনি, কি নিয়ে বাঁচবো আমরা? ক্রন্দনরত মায়ের ফুপিয়ে বলে চলা কথাগুলো মনির বুকে কাটার মতো বিঁধছিল। বারবার সৌম্যর মায়ের সে শীর্ণকায় মুখ ভেসে আসছিল। মনে হচ্ছিল সৌম্যর মায়ের জন্য অক্লান্ত পরিশ্রম, মনি নিজের বাবার জন্য এটুকু করতে পারবে না। অবশেষে এলোমেলো চিন্তাদের মুক্তি দিয়ে নিশ্চিন্ত করল। সানাই বাজল, সেজে উঠল বাড়ি। সেই দুরন্ত চঞ্চল মেয়েটি যখন কনকাঞ্জলি দিয়ে শ্বশুর বাড়ি এলো, কারোর বোঝার উপায় নেই এ মেয়ে যে সেই মেয়ে। এত কিছুর মাঝে যার অভাব ওর সবচেয়ে বেশি অনুভূত হচ্ছিল, সে আর কেউ নয়, সৌম্য। চিঠিতে নেমন্তন্ন পত্র পাঠিয়েছিল, আশা করেছিল অন্তত আসবে একবার, কিন্তু এলো না। দিন শেষে পাহাড় প্রমাণ আচার অনুষ্ঠান, যৌথ পরিবার, হাজারো নিয়ম বেকাবু করে তোলে মনিকে। দমবন্ধ হয়ে আসে ক্রমশ। এদিকে আকাশের গানের অনুষ্ঠানে নিত্য ব্যস্ততা, অন্যদিকে একান্নবর্তী পরিবার, ঘন ঘন আত্মীয় পরিজনদের আনাগোনা। অতিথি আপ্যায়নের সীমিত ভার মনির উপর পড়লেও তা ছিল ওর কাছে বিশাল। নিত্য খাওয়া দাওয়ার কাজ গোছাতে হয় মধ্যরাত্রি। ধীরে ধীরে ভোরের গানের রেওয়াজে পড়ল ভাটা। লেখালেখির পাট ঘুচতে লাগলো। দুপুরে অবসরে যেটুকু সময় পায় বন্দিত্বের শ্বাসকষ্ট তোলপাড় করে তোলে। মন বারবার ছুটে যেতে চায় সেই শৈশবে। ইচ্ছে করে নদীর পাড়ে সবুজের স্নিগ্ধতা মেখে দুকলি গুনগুন করতে। আগের মতো কলকাতার অলিতে গলিতে পথ শিশুদের নিয়ে হই হুল্লোড় করে গানের আসর জমাতে। ইচ্ছে ছিল ওদের নিখরচায় গান শেখানোর, গানের স্কুল খোলার। সৌম্য বলতো, আমিও কি তোর স্বপ্নের সঙ্গী হতে পারি? পয়সা তো নেই, বললে গান শেখাতে পারবো। মনি হেসে বলতো, হ্যাঁ, সেই গান শেখানোর নামে তুই এমন ব্যাঙের ডাক ডাকবি যে বাচ্চারা ভয় পালিয়ে যাবে। ভেবে ঈষৎ হাসি রেখা ফুটে উঠল মনির ঠোঁটে। সঙ্গে ব্যর্থতার যন্ত্রণা যেন কাটা হয়ে ফুটল। কারণ সেই স্বপ্নগুলো ওর মাঝে ধীরে ধীরে যে দূরত্ব স্থাপিত হচ্ছে, সেগুলো আজ বেশ স্পষ্ট। একদিন কথায় কথায় স্বপ্নভঙ্গ নিয়ে আক্ষেপ করছিল মনি। আশা করছিল আকাশের কিছু সুরাহা করে দেবে, নতুন করে সব শুরু হবে। আবারও দুহাত ছড়িয়ে বুক ভরে নিঃশ্বাস টেনে নেবে। কিন্তু এসব ছাড়ো তো, এখন পরে ভাবা যাবে। আগে বড় বৌমনির কাছে প্রকৃত নারী হওয়ার তালিম নাও তো। একই রকম আর কতদিন থাকবে? শেখো কিছু আদব কায়দা, কি শিখতে হবে তো নাকি? হাসির ছলে বলে যাওয়া আকাশের শব্দবান মনির ভেতরটা ছিন্ন ভিন্ন করে দিল। বিয়ের এত মাস পরে ওকে নিয়ে অসন্তুষ্ট আকাশের সন্তুষ্ট হবার জোরদার অভিনয় ধরা দিল যে। মনে প্রশ্নের ভিড় জমল, উত্তরও কিছু ভেসে উঠল। আকাশের নানা অছিলায় একসঙ্গে বেরোনো বাতিলের কারণ উন্মুক্ত এখন। বাড়ির সবার মন পেতে এত কিছু যে জীবনটা সবার জন্য লুটিয়ে দিয়েছে, সেই সব কিছুতেই অসফলতা মাথাচাড়া দিয়ে উঠল। ও সত্যই কি আজও প্রকৃত নারী হয়ে উঠতে পারল না? সাজ পোশাক ও বাইরের আবরণে বুঝি নারীত্ব ধরা পড়ে? নিত্য পরনে জড়ানো শাড়ির ভাঁজ ও আঁচলও বুঝি রক্ষা করতে পারল না ওকে? বাড়ির অন্দরে ওর আড়ালে অনেক কথাই হয় তোয়াক্কা করেনি এতদিনে, কিন্তু আজ যেন নিঃস্ব সর্বহারা মনি নিজেকে দমিয়ে রাখতে অসফল। মনে হলো সব কিছুর ব্যর্থতা যেন সর্বশক্তি দিয়ে ওর গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করছে। বাঁচার আপ্রাণ চেষ্টায় মনি চটপট করছে। কান্না দলা পাকিয়ে উপরে উঠে আসছে, যা অপ্রতিরোধ্য। আয়নার প্রতিবিম্বিত সব প্রতিকৃতি সে কান্নাতে যেন ঘি বর্ষণ করল। এতদিনে বুঝল সবচেয়ে বড় অভিনেত্রী তো মনি নিজেই। প্রতিনিয়ত অভিনয় করে চলেছে নিজের সঙ্গে নিজেই, ঠকিয়ে চলেছে নিজেকেই। চোখের জল ও চিন্তার অতলে সারা রাত্রি নিজের সঙ্গোপনের সময় কাটিয়ে ভবিষ্যৎ নির্ণয় করল। তারপর কাক ভরে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল মনি, উদ্দেশ্য অবাধ মুক্তির সন্ধান। বাড়িতে ফিরে মনি
যতটা খুশি হলো তার চেয়ে অধিকতর দুঃখ বাবা পেলেন, অসন্তুষ্ট হলেন। ভেবেছিলেন মেয়ে সময়ের সঙ্গে সঙ্গে আর 5টা মেয়ের মতো মানিয়ে নেবে, সে সম্ভবপর হলো না। মেয়ের হাল দেখে মা অনেক অখুশি। কাছে জড়িয়ে ধরে প্রাণ ভরে আদর করলেন। মনি বুঝল ফিরে আসা হয়তো কঠিন নয়, কিন্তু ফিরে পাওয়া, হারিয়ে যাওয়া দুরন্ত সময় নদীর স্রোতের মতন সেই যে বয়ে গেল, আদৌ কি ফিরে পাবে তাকে? আর সৌম্য পরন্ত দুপুরে একাকী যতবার কেটেছে, মুক্তির আকাঙ্ক্ষার তীব্র প্রবাহের স্রোতে ভেসে এসেছে সৌম্যর মুখখানি, যার বাহ্যিক আবরণ নিয়ে মাথা ব্যথা নেই, পায়ে পায়ে অজানাতে পাড়ি দিতেও নেই কোনো ক্লান্তি, যার পরম যত্নে লালিত মনির স্বপ্ন। এগুলোই তো মনির কাঙ্ক্ষিত স্বাধীনতা। সবই যেন ওতপ্রোতভাবে জড়িয়ে সৌম্যর সঙ্গে। যখনই মনে পড়েছে চিঠি পাঠিয়েছে, কিন্তু উত্তর পায়নি। তাই বাড়ি ফিরে একদিন সে গ্রামের ঘরে গিয়ে ফিরে এসেছে মনি। শুনেছে মা মারা যাবার পর সৌম্য কলকাতায় থেকে গিয়েছে, আর ফেরেনি। কলকাতায় মামারাও ভাড়া বাড়ি ছেড়ে অন্য কোথাও উঠে গেছে, খবর নেই। যখন নিরাশার আগুনে ভিজছিল মনি, হঠাৎ সামনে থেকে এসে দাঁড়ালো সৌম্য নিজেই। নিজের বাড়িতে সৌম্যকে আচমকা দেখে মনি যতটা প্রফুল্ল হলো, ততটাই বিস্মিত করল সৌম্যকে। মনির বাবা ব্যারিস্টার মনোরঞ্জন বাবুর অধীনে প্র্যাকটিস করছে সৌম্য, সেই সূত্রেই মাঝে মধ্যে এ বাড়িতে আসা যাওয়া। একে অপরের সঙ্গে সময় কাটালেও মাঝে যেন অগাধ দূরত্ব টের পায় দুজনেই। আগের উন্মুক্ত নদীর স্রোতে ভেসে চলা প্রাণবন্ত কচুরিপানা যেন সীমিত পুকুরে এসে পড়েছে। একঘেয়েমি সংসারের কথোপকথন থেকে মনি যতই মুখ ফেরায়, সৌম্য যেন সেখানেই স্থির। সৌম্য বোঝায় মনিকে, আকাশকে বুঝিয়ে বললে সব বুঝবে। জীবন মানেই বন্ধন মনি, সংসার জীবনের অঙ্গ মাত্র। মুক্তি কোথায় পাবি? মানিয়ে নিতে হয়। ক্রোধে ফেটে পড়ে মনি, নিজেকে সামলে নরম হয়ে বলে, আমি তো বেশ ছিলাম ফেলে আসা অতীতে, যেখানে তুই ছিলি, ছিল অবাধ স্বাধীনতা। সেখানে ফিরে যেতে চাই, ফিরিয়ে নিয়ে চল আমায়। সৌম্য আলতো হেসে বলে, পাগলি, তা হয় নাকি? যা চলে যায় সত্যি কি ফিরে পাওয়া যায়? সে সরল বন্ধুত্ব যে সমাজের চোখে আজ বড্ড জটিল। মানে? মনি অবাক হয়। ওরা অন্য কিছু ভাববে আমাদের মাঝে প্রেম প্রণয়ের সম্পর্ক চলছে, যা আজ অবৈধ মনি, কারণ তুই আজ বিবাহিতা। কথাটা বলে সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। মনে নিশ্চুপ হয়ে বসে রইল। সৌম্যর কথা ক্রমে গুঞ্জরিত হতে লাগলো মনে। প্রেম প্রণয়? ভুল তো নয়, সত্যিই তো একে অপরের প্রতি অগাধ টানই তো প্রেম। ভালো খারাপ না মেপে পাশে থাকার অঙ্গীকারী প্রেম। একে অপরের স্বপ্নকে আপন করে নেওয়ার আরেক নামই তো প্রেম। কৃষ্ণের জন্য রাধার নিদ্রাহীন আকুলতার কারণ, সেটাই তো প্রেম। অবশেষে সাহিত্যের সেই রথ আজ যেন নেমে এসে বাস্তবের মাটি ছুঁল। নিজেকে আজ যেন কোনোভাবে উৎকণ্ঠিত রাধার থেকে আলাদা করতে পারল না। এতদিনে বুঝল সৌম্যর প্রতি ওর অনুভূতিগুলো আসলে বন্ধুত্ব থেকে অনেক এগিয়ে। সেই পথ অবুঝের মতো হেলায় ফেলে অন্য দিশায় পাড়ি দিয়েছিল। সব ভেবে এক সময় মনে হলো, যদি হয় হোক অবৈধতা। দুপায়ে মারিয়ে এগিয়ে যেতে কোনো দ্বিধা নেই আর। মাঝে আকাশ ফিরিয়ে নিতে এলেও মুখ ফিরিয়ে নিয়েছে মনি। আকাশও জোর করেনি, আইনিভাবে ব্যাপারটা শেষ করার কথা বলে ফিরে গেছে। সে নিয়ে ভাববার অবকাশ নেই। মনির সব চিন্তা ভাবনা যেন জমায়েত হয়ে থেমেছে সৌম্যতে। উৎকণ্ঠা প্রবল হলো যখন দিন 5 পরেও সৌম্যর দেখা মিলল না। সব ফেলে বাবার ডায়েরি থেকে ঠিকানা সংগ্রহ করে সৌম্যর মামার বাড়িতে পৌঁছলো। বোধহয় মনির পরিচয় পেয়ে আশ্চর্য হলেন মামি। তার হাজার প্রশ্নবাণে অনভ্যস্ত মনি প্রবল চেষ্টায় নরম থাকার চেষ্টা করে। সৌম্যর হঠাৎ ডাকে বেনারস যাওয়ার খবরটা যখন স্বস্তি ফিরিয়ে দিল, মনি স্থির করল সৌম্য ফিরলেই মনের অব্যক্ত অনুভূতি মুক্ত করে দেবেই। ভাবনা বিদীর্ণ করে পরক্ষণেই জ্বলন্ত বারুদের গুদাম থেকে একদলা আগুনের মন্ডুর মতো একটা খবর এসে মনির ভেতরটা যে পুড়িয়ে ক্ষতবিক্ষত করে দেবে জানা ছিল না। অনুসুয়ার কথা জানার পর নিজেকে আটকে রাখতে পারল না। রুদ্ধশ্বাসে ফিরে এসে বদ্ধ দ্বারের পেছনে নিজেকে আড়াল করল। পরদিনই শিলিগুড়ির পথে রওনা দিল।
শহর থেকে বহু দূরে অন্তরালে প্রভাতী নামক এক পত্রিকা থেকে আগেই ডাক এসেছিল। দূরত্ব অনেক তাই ফিরিয়ে দিয়েছিল মণিমালা। ঘুরে যোগাযোগ করলে তারা ফিরিয়ে দেননি আর। দেখতে দেখতে 7 বছর অতিক্রান্ত এই পার্বত্য ভূমিতে। যোগাযোগহীন সৌম্য আজও মনে সমুদ্রে তরঙ্গে ভাসমান স্টিমারের মতো দোদুল্যমান। বাবার শারীরিক অবনতির খবর পেয়ে কলকাতা ফিরে এলো মণিমালা। অপ্রত্যাশিতভাবে হাসপাতালের বাবার বিছানার পাশে উপস্থিত সৌম্যকে দেখে চমকে উঠল। পরক্ষণে বহুদিন পর সৌম্যকে দেখে পীড়িত হৃদয়ের শুষ্ক মরুভূমি যেন কিছুটা জুড়ালো। আবেগে দুচোখ জলে ভরে উঠল মণিমালার। বাইরে বেরিয়ে সংকোচ কাটিয়ে মণি যেচেই মজার ভঙ্গিতে বলল, এতদিনে বুড়ো হলি তাহলে? সৌম্যর ইতস্তত ভাব দেখে মণি বুঝল দূরত্ব মাত্রা ছাড়িয়েছে। জড়তা কাটিয়ে সৌম্য ক্ষণিক হেসে উত্তর দিল, হ্যাঁ, সন্তানের বাবা এখন বুড়ো না হলে কি মান থাকে? সৌম্য যেন মনের ভেতর জিয়ে থাকা সূক্ষ্ম আশাকে তরোয়ালরূপী বাস্তব দিয়ে কুটি কুটি করে ফেলল। সে কি অসহ্য যন্ত্রণা! বুকে বেদনা বাষ্পীভূত হয়ে ভরে ওঠে। বেরিয়ে আসতে চায়, কিন্তু নিস্তার পাওয়ার উপায় নেই। নিজেকে হাসির মোড়কে মুড়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে শুভেচ্ছা জানিয়ে ছোট সোনাকে দেখার ইচ্ছা প্রকাশ করল। সবুজ বাগান পেরিয়ে ঘরে প্রবেশ করতেই শিশুর সুমধুর খিলখিল হাসির শব্দ মনির মনে অনন্ত সুখের আঁচল হয়ে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল। দৌড়ে দুহাতে পরম যত্নে কোলে তুলে নিল ছোট্ট তিতাসকে। এ কি মায়া লাগলো মনে তা অজানা, কিন্তু সেটা যেন শিশির ভেজা প্রভাতের সুমিষ্ট বাতাস হয়ে মনির জীবনের জ্বালা অনেকটাই জুড়িয়ে দিয়ে গেল। যার বাঁধন কেটে আজও বেরোতে অক্ষম মনি এই 2 দশক পরও। ঘটনার বছর 2-3-এর মধ্যে বাবা চলে গেলেন। একাকী মায়ের দেখাশোনাও বাড়ির পুরো ভার পড়ল মনির ওপর। আর ফেরা হলো না পার্বত্য ভূমিতে। এখন নাম করা লেখিকা মণিমালা কলকাতার বুকে বড় কয়েকটা গানের স্কুল ও বাড়ির এক অংশে স্থাপিত অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা। শিশুদের খুশির মধ্য দিয়ে আজ মণিমালার স্বপ্ন সম্পূর্ণ। এও যেন দুর্লভ সুখ, মণিমালার দীর্ঘ প্রচেষ্টার সুমধুর ফসল। তবুও মণি যেন অপরিপূর্ণ। মাংসপিণ্ডের মতো এক বেদনার ডালা মণিমালাকে সর্বশক্তি দিয়ে অস্থির করে তোলে। হুটহাট করে সুনামি নামে, যা কত যে নয়নের ঢেউ হয়ে উপচে পড়ে বালিশ ভিজিয়েছে সে হিসেব নেই। তবু আজ এত বছর পরেও রোদ বৃষ্টির ফাঁকে রামধনু হয়ে বেঁচে থাকে ভালোবাসা। তিন্নি বুঝতে পারে বেদনার রসে পরিবৃত মণিমার গলার স্বর গাঢ় থেকে ক্রমশ গাঢ়তর হয়ে উঠেছে। আজ থেকে তিন্নিও নিস্তার পায় না। চোখ মুছে তার ছাপ স্পষ্ট। নীরব সান্ত্বনা স্বরূপ হাতে রাখা মণিমার হাতটা আরো শক্ত করে চেপে ধরল তিন্নি। ধাতস্থ ফিরে পেয়ে গভীর দীর্ঘশ্বাস ফেলে কৃত্রিম হাসির চেষ্টা করল মণিমালা। গলাটা ঝাঁকিয়ে নিয়ে হতাশার স্বরে বলল, এক তরফের ভালোবাসা গ্রীষ্মের দুপুরে পার্বত্য নদী তটে ধুঁকতে থাকা বীজ কণার মতো অসহায় রে তিন্নি। স্বল্প তফাতে কলকল রবে বয়ে চলে খরস্রোতা নদী। স্বাদ হয় মিশে গিয়ে প্রাণ জুড়োতে, কিন্তু নিরুপায়। সত্যি একতরফা মণিমা? সৌম্য আঙ্কেল সত্যি ভালোবাসে না তোমায়? তিন্নির আকস্মিক প্রশ্নে মণিমালার হৃদয়াবেগ প্রবল হলো। না সূচক ঘাড় নাড়তেই তিন্নি ঠোঁটে ঠোঁট চেপে মুচকি হাসল। মণিমাকে জড়িয়ে ধরে বলল, ভুল তুমি। এমন অন্তহীন প্রেমের গল্পের শেষটা এই রকম বেদনাদায়ক হবে কেন শুনি? তোমার লেখা গল্পের মতো সুখময় হবে না তা কি করে হয়? তুমি ভাবছো এটা সান্ত্বনার সুর? মোটেও না। ছদ্মনামের মোড়কে মোড়া তোমার গল্পের নায়ককে চিনি মণিমা। আর সত্যি এটাই যে সৌম্য আঙ্কেল ওরফে প্রতাপরঞ্জন বসুও তোমাকে ভীষণ ভালোবাসে। তিন্নির কথাগুলো শুনে স্তম্ভিত মনির মুখে বিস্ময় ফুটে ওঠে। প্রশ্নভরা দৃষ্টি নিয়ে ফ্যাল করে তাকিয়ে থাকে। তিন্নি বলে চলে, দিন 2 আগে স্টোর রুমে রাখা পুরানো বাক্সে বইয়ের আড়ালে লুকানো এক ডায়েরি নজরে আসে, যার পরতে পরতে ফুটে উঠেছে একটাই নাম, মণিমালা। আর আছে সময়ের জাতাকলে পৃষ্ঠ এক অসহায় তরুণের আর্তনাদ ও ব্যর্থ প্রেমের বর্ণনা থেকে শুরু করে নরক থেকে উদ্ধার করে এক অসহায় অনাথ নারীকে
সামাজিক মর্যাদা দেওয়ার গল্প। এক মুহূর্তে জীবনের বেঁচে থাকার দুই প্রধান সম্পদ মা, মণিমালা হারানোর যন্ত্রণা তুমি উপলব্ধি করতে পারো মণিমা? একবার নয় বারবার পেয়ে হারানোর কষ্ট কি কম? মামি ঠাকুমার ছলনার কাছে আত্মসমর্থন করে তোমার যখন হঠাৎ নিরুদ্দেশ, কাজের ফাঁকে সে তখন স্বপ্ন দেখেছে আধারের বুক ফেরে নতুন সূর্য উদয়ের। তুমি জানতেই পারোনি, ঠিক তারুণ্যে যেমন টের পাওনি প্রেমের প্রথম অঙ্কুরোদ্গম। এত অবুঝ ছিলে মণিমা? হতাশা মাখানো স্বরে কথাগুলো বলে থামল তিন্নি। মণিমালার পৃথিবীটা ক্রমদোদুল্যমান দোলার মতো। শব্দহীন মণিমালার হৃদস্পন্দন গতি এমন মাত্রা ছাড়িয়েছে যে তার সমগ্র শরীর যেন হাড় কাঁপানো ঠান্ডায় তীর তীর করে কাঁপছে। বলা শেষে এক ছুটে ব্যাগ থেকে পুরনো হলদেটে ডায়েরি এনে মণিমার হাতে দিল। বাকি প্রশ্নের উত্তর তুমি খুঁজে নিও একান্তে বলে মিষ্টি হেসে জড়িয়ে ধরল মণিমাকে। রাতে ভীষণ কাঁপুনি দিয়ে জ্বর এলো মণিমালার। ঘোরের মধ্যে সারা রাত ধরে বিড়বিড় করে গেছে, চোখের কোণ বেয়ে বয়েছে অশ্রু। সকালে ঘোর কাটতে নীরবে বসে রইল বিছানায়। রাতে প্রতাপ এসেছিল তিন্নির খোঁজে। ব্যাগে ফোন বোবা হয়ে থাকায় বুঝতে পারেনি তিন্নি। তাছাড়া ফোন তুলে কথা বলার অবকাশই বা ছিল কোথায়? প্রতাপের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি ছিল না। মস্তিষ্কের যন্ত্রগুলো যেন ফুলে ফেপে ভারী হয়ে গিয়েছিল, তাই নিচে নামেনি মণিমালা। বুকে ডায়েরিটা চেপে ধরে ছাদের এক কোণে দাঁড়িয়ে দেখছিল তিন্নির হাত ধরে চলে যাওয়া প্রতাপের দিকে। ততই তলিয়ে যাচ্ছিল প্রায় 3 দশক আগের সে তরুণ বেলায় ফেলে আসা বসন্তে। কিছু স্মৃতি হৃদয়ে আরাম দিলেও কিছু কিছু হাহাকার বয়ে এনেছিল। ক্রমে নিজের প্রতি নিজের রাগ অভিমান বেড়ে চলে, নিমেষে আবছা নেমে আসে চোখে। সুরবালার সাহায্যে সেই যে বিছানায় পড়েছিল আর কিছু মনে নেই। একদিন উকিল ডেকে তিন্নির হাতে তুলে দিল সমস্ত কিছুর দেখাশোনার ভার। বিস্ময়ে হতবাক তিন্নির হাজারো প্রশ্নের উত্তরে নিরুত্তাপ থেকেছে মণিমালা। বিকেল পেরিয়ে সন্ধে ছুঁয়েছে সবে, আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বে ওরা। মণিমালা কাঠের চেয়ারে বসে এক মনে তারই তদারকি করছিল। চটক ভাঙে প্রতাপের আওয়াজে। ঘুরে দেখল তিন্নিও দূরে আসছে বসার ঘরের এক কোণে রাখা জিনিস ভর্তি খান দুয়েক ব্যাগ ও শশব্যস্ত হয়ে গোছাতে থাকা সুরবালাকে দেখে কিছু আন্দাজ করতে পারছিল। চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। মুখে বলল, কোথাও যাচ্ছিস নাকি আমাদের না জানিয়ে? আর এত সব কাণ্ডের কারণ কি? শুনলাম তিন্নির নামে সব কিছু লিখে দিয়েছিস। মণিমালা 15 বছরের তরুণীর মতো যেন লজ্জায় সাবলীলভাবে প্রতাপের চোখে চোখ রাখতে পারল না। এই ভয়েই ভীত মণি দূরত্ব টানার এত চেষ্টা। নিজের আবেগ অনুভূতি যে আর লুকিয়ে রাখা অসম্ভব তা সেই রাত্রেই টের পেয়েছিল মণিমালা। মুখে হাসির পরশ মেখে বলল, বয়স তো হলো, আর পারি না রে এসব সামলাতে। এবার ছুটির দরকার, বিশ্রামের দরকার। তাৎক্ষণিক উত্তর এলো, তবে তাই বিশ্রাম নে, অন্য কোথাও যাওয়ার কি দরকার? এতদিন পর যেন প্রতাপের অস্থিরতা উপলব্ধি করতে পারল মণিমালা। শিরা উপশিরা তীর তীর করে কাঁপছে, কণ্ঠ রুদ্ধ প্রায়। কিছুক্ষণ নীরব থেকে বলল, না, আসলে অনেক দিন তো হলো থেকেছি এখানে, এবার হাওয়া বদলের দরকার। এবার ভাবছি ভ্রমণ তৃষ্ণাগুলো মিটিয়ে নি, কি বলিস? প্রতাপ উত্তরে কিছু বলতে যাচ্ছিল, ব্যাঘাত ঘটিয়ে তিন্নি দৌড়ে এসে জড়িয়ে ধরল মণিমাকে। সঙ্গে কান্না জড়ানো স্বরে না যাওয়ার আকুতি। নীরবে গভীর দীর্ঘশ্বাস ফেলে সুরবালার হাত থেকে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল প্রতাপ। সুরবালাও আরেকটা ব্যাগ হাতে প্রতাপের পিছু নিল। মণিমালা এক দৃষ্টে অন্ধকারে মিলিয়ে যাওয়ার প্রতাপের পানে তাকিয়ে রইল। কাঞ্চন কন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে যখন ছাড়ল তখন রাত অনেকটা। দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে মণিমালা। স্টেশনের তিন্নির অঝরে ঝরে যাওয়া অশ্রু বর্ষণে মণিমালাও ভিজছিল অবিরত। পাশে দাঁড়ানো প্রতাপের মৌন নিস্তব্ধতার আধারে লুকানো বিচ্ছেদের অব্যক্ত সুর প্রতিধ্বনিত হয়ে ধরা দিচ্ছিল মণিমালার কাছে। ভেজা চোখ আঁচলে মুছে নির্ধারিত জায়গায় গিয়ে বসল। কাঁধের ব্যাগ থেকে ডায়েরিটা খুলতেই ঠোঁটে যেন এক মুঠো রোদ্দুর নেমে এলো। আজ যেন অসম্পূর্ণ প্রেমের ঘড়া কানায় কানায় পূর্ণ হলো।
স্বয়ং সম্পূর্ণা মণিমালার মন মুক্ত বিহঙ্গের মতো স্নিগ্ধ বাতাসে গা ভাসিয়ে গুনগুন করে গেয়ে উঠল, ওহে প্রিয়ে, পূর্ণ করলে মোরে মুক্তি দিয়ে, স্মৃতির মলাটে নৌকা করে সুখ সাগরে যাই গো ভেসে, আজিয়ে বেলা শেষে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।